পৃষ্ঠা 240 কন্টিনিউড। কেস বেসড কোয়েশ্চেন্স। প্রশ্ন 1। 19 শতকের দ্বিতীয়ার্ধ থেকে আফ্রিকাতে ইউরোপের বিভিন্ন দেশ সাম্রাজ্যবাদের প্রসার ঘটায়। আলজেরিয়া, মরক্কো, তিউনিসিয়া, সেনেগাল সহ একাধিক অঞ্চলে ফরাসিরা উপনিবেশ গড়ে তোলে। মিশর, সুদান, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা সহ একাধিক অঞ্চলে ব্রিটিশরা উপনিবেশ গড়ে তোলে। ফরাসি ও ব্রিটিশরা ছাড়াও আর কোন কোন দেশ আফ্রিকাতে উপনিবেশ গড়ে তুলতে সক্ষম হয়েছিল? উত্তর: বেলজিয়াম, জার্মানি, ইটালি, পর্তুগাল। প্রশ্ন 2। এশিয়ার ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, চীন, জাপান ও কোরিয়া সহ নানা জায়গায় ব্রিটিশরা উপনিবেশ গড়ে তুলেছিল। এশিয়ার মধ্যে ভারতের পণ্ডিচেরি, কারিকল, মাহে ও চন্দননগরে এবং চীন, জাপান, কোরিয়া ও ইন্দোচীন সহ নানা অঞ্চলে ফরাসিরা উপনিবেশ গড়ে তুলেছিল। ফরাসি ও ব্রিটিশরা ছাড়াও আর কোন কোন দেশ এশিয়াতে উপনিবেশ গড়ে তুলতে সক্ষম হয়েছিল? উত্তর: নেদারল্যান্ড, পর্তুগাল, স্পেন, রাশিয়া। 3. ইউরোপের নানা দেশ বিভিন্ন ভৌগোলিক অভিযানে অংশ নেয় এবং নতুন ভূখণ্ড আবিষ্কার করে। এই সব ভূখণ্ডে তারা নিজেদের উপনিবেশ গড়ে তোলে। এই পরিস্থিতিতে কোট মার্কেন্টাইলবাদ আনকোট জনপ্রিয় হয়ে ওঠে। এর ফলে যে জাতীয়তাবাদের জন্ম হয় তা হল উত্তর: অর্থনৈতিক জাতীয়তাবাদ। প্রশ্ন 4। হবসনের মতে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী ব্যবস্থায় পুঁজিপতি মালিকদের বাণিজ্যের মাধ্যমে প্রভূত মূলধন সঞ্চিত হয়। এই মূলধন সঞ্চিত হওয়ার প্রধান কারণ ছিল উত্তর: সামাজিক বৈষম্য। প্রশ্ন 5। একচেটিয়া পুঁজিবাদ শক্তিশালী দেশগুলির মধ্যে বিশ্বের বিভাজনের দিকে নিয়ে যায়, যা সংঘর্ষ এবং অর্থনৈতিক শোষণকে উস্কে দেয়। ঔপনিবেশিক সম্প্রসারণের আগের রূপগুলি থেকে আলাদা করে লেনিন আধুনিক সাম্রাজ্যবাদকে কম উন্নত অঞ্চলে মূলধন রপ্তানি করে পুঁজিবাদী অর্থনীতি টিকিয়ে রাখার একটি কৌশল হিসেবে দেখেছিলেন। উত্তর: ওপরের অনুচ্ছেদটি পড়ে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। পৃষ্ঠা 241। প্রশ্ন: লেনিন কেন মনে করতেন পুঁজিবাদী দেশগুলির জন্য সাম্রাজ্যবাদ প্রয়োজনীয় ছিল? উত্তর: উদ্বৃত্ত মূলধনের জন্য নতুন বাজার এবং কাঁচামাল সংগ্রহ সুনিশ্চিত করার জন্য। প্রশ্ন 6। 19 শতকের শেষের দিকে এবং 20 শতকের শুরুতে ইউরোপীয় ঔপনিবেশিক শক্তিগুলি প্রায়ই কোট হোয়াইট ম্যানস বার্ডেন আনকোট বা কোট শ্বেতাঙ্গ মানুষদের বোঝা আনকোট ধারণাটি ব্যবহার করে অ-ইউরোপীয় জাতিগুলির ওপর তাদের শাসনকে বৈধতা প্রদান করত। রুডইয়ার্ড কিপলিং 1899 সালে তাঁর একটি কবিতায় জনপ্রিয় এই ধারণাটি ব্যক্ত করেন। এই ধারণা অনুযায়ী আফ্রিকা, এশিয়া এবং অন্যান্য অনুন্নত অঞ্চলের মানুষদের কোট সভ্য আনকোট করা ইউরোপীয়দের নৈতিক কর্তব্য। এই তত্ত্বের সমর্থকরা দাবি করতেন যে উপনিবেশবাদ উপকারী ছিল, কারণ এটি তথাকথিত কোট অসভ্য আনকোট সমাজগুলিতে পাশ্চাত্য শিক্ষা, শাসন ব্যবস্থা এবং প্রযুক্তি প্রবর্তন করেছিল। ওপরের অনুচ্ছেদটি পড়ে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। শ্বেতাঙ্গ মানুষদের বোঝা তত্ত্বের সমর্থকরা উপনিবেশবাদের জন্য কি প্রধান যুক্তি দিয়েছিলেন? উত্তর: অ-ইউরোপীয় সমাজগুলিকে সভ্য করার নৈতিক দায়িত্ব পালন করা।
প্রশ্ন 7, এই নাবিক জলপথ ধরে প্রথম ভারতের মালাবার উপকূলের কালিকট বন্দরে আসেন। সে সময়ে কালিকটের রাজা জামোরিন তাঁকে সম্বর্ধনা জানান। তাঁর দেখানো এই জলপথ ইউরোপ ও এশিয়ার মধ্যে এক নতুন বাণিজ্য পথ হয়ে ওঠে। ইউরোপের নৌশক্তিশালী দেশগুলি এই জলপথ ধরেই একে একে বাণিজ্য করার লক্ষ্য নিয়ে ভারতে এসে পৌঁছায়। তিনি ভারত থেকে গোলমরিচ, লবঙ্গ এবং দারুচিনি সহ নানা ধরনের মশলা জাহাজ ভর্তি করে নিয়ে নিজের দেশে ফিরে যান। শেষ জীবনটা তিনি ভারতেই কাটান এবং কালিকটেই মৃত্যুবরণ করেন। এই নাবিকটির নাম কি? উত্তর, ভাস্কো দা গামা। প্রশ্ন 8, এই নাবিকটি ইটালির ফ্লোরেন্সের বাসিন্দা ছিলেন, কিন্তু তাঁর মৃত্যু ঘটে স্পেনের সেভিলায়। তিনি প্রথমে স্পেনের হয়ে পরে পর্তুগালের হয়ে দুটি সমুদ্র যাত্রায় অংশ নেন। তিনি তাঁর দ্বিতীয় অভিযানকালে নতুন বিশ্বকে আমেরিকা বলে উল্লেখ করেন। লরেনজো দা মেডিচিকে লেখা এক চিঠিতে এই উল্লেখ মেলে। তার নাম থেকেই আমেরিকা নামকরণ করা হয়। এই নাবিকটির নাম কি? উত্তর, আমেরিগো ভেসপুচি। প্রশ্ন 9, এই নাবিক পর্তুগালের বাসিন্দা ছিলেন। পর্তুগিজ নাবিক হলেও তিনি স্পেনের রাজার সহযোগিতায় নৌ অভিযান চালান। তিনি প্রশান্ত মহাসাগর ধরে এশিয়ায় আসার জলপথ আবিষ্কার করেন এবং ফিলিপাইন দ্বীপপুঞ্জে এসে পৌঁছান। তিনি প্রথম ভূপ্রদক্ষিণ শুরু করেছিলেন, আর তার সঙ্গী নাবিক সেবাস্তিয়ান ভূপ্রদক্ষিণ সম্পূর্ণ করেন। এই নাবিকটির নাম কি? উত্তর, ফার্দিনান্দ ম্যাগেলান। পৃষ্ঠা 242। প্রশ্ন 10, 17 এবং 18 শতকে একের পর এক ভৌগোলিক অভিযানের সুবাদে এশিয়া, আফ্রিকা এবং নতুন বিশ্বে অর্থাৎ আমেরিকায় একাধিক উপনিবেশ গড়ে ওঠে। এই সব মহাদেশে একদিকে যেমন নতুন ভূখণ্ড আবিষ্কৃত হয়, অপরদিকে তেমনি একাধিক জলপথের খোঁজ মেলে। ইউরোপীয় দেশগুলির মধ্যে মূলত স্পেন, পর্তুগাল, হল্যান্ড, ইংল্যান্ড, ফ্রান্স, ইটালি এই সকল দেশগুলি বিভিন্ন জায়গায় নিজেদের উপনিবেশ স্থাপন করে। এদের মধ্যে পর্তুগাল আরব সাগরের এডেন থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার মালাক্কা পর্যন্ত এক সুবিশাল সামুদ্রিক সাম্রাজ্য গঠন করে। এই সাম্রাজ্যটির নাম কি? উত্তর, এস্তাদো দ্য ইন্ডিয়া। 11, 17 ও 18 শতকে আফ্রিকা, এশিয়া এবং নতুন বিশ্ব বা আমেরিকার বিভিন্ন অঞ্চল জুড়ে ইউরোপের বিভিন্ন দেশ ঔপনিবেশিক সাম্রাজ্য গড়ে তোলে। বিশেষ করে এই 3 মহাদেশে ব্রিটিশদের, ফরাসিদের, স্পেনীয়দের, পর্তুগিজদের, ডাচ বা ওলন্দাজদের ঔপনিবেশিক সাম্রাজ্য গড়ে ওঠে। এর পরিণতি হিসেবে আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার ঘটে। উপনিবেশগুলির সাথে ইউরোপীয় দেশগুলির বাণিজ্যিক সম্পর্কে বদল আসে। আমেরিকা থেকে প্রচুর পরিমাণে সোনা ও রূপা, এশিয়া থেকে আর্থিক সম্পদ ছাড়াও নানা ধরনের মশলা এবং আফ্রিকা থেকে হাতির দাঁত ও দাসদের ইউরোপের দেশগুলিতে নিয়ে আসা হয়। এশিয়ার ভারত থেকেও ইংরেজ বণিকরা পলাশির যুদ্ধ জয়ের পর প্রচুর পরিমাণে অর্থ, অলংকার ও সম্পদ ইংল্যান্ডে পাচার করে। ভারতীয় ইতিহাসের এই ঘটনা কি নামে পরিচিত? উত্তর, সম্পদের নির্গমন বা বহির্গমন তত্ত্ব। প্রশ্ন 12, দীর্ঘদিন বহির্বিশ্ব থেকে চীন নিজেকে আড়াল করে রেখেছিল।
ভৌগোলিক আবিষ্কারের ফলে চীনের বিপুল প্রাকৃতিক সম্পদ ইউরোপের বণিক কুলকে আকৃষ্ট করে। 16 শতকে পর্তুগিজ এবং 17 শতকে ওলন্দাজ, ইংরেজ ও স্পেনীয়রা বাণিজ্যের লক্ষ্য নিয়ে চীনে আসে এবং নিজেদের বাণিজ্য কুঠি গড়ে তোলে। চীন সহজে এদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলায় আগ্রহী ছিল না, তাই চীনের তরফে ইউরোপীয়দের উপর বিভিন্ন শর্ত ও বিধিনিষেধ চাপানো হয়। প্রথম দিকে ইউরোপের বিভিন্ন দেশ চীনে একটি মাত্র বন্দরে বাণিজ্য করার অধিকার পেয়েছিল। এই বন্দরটির নাম কি? উত্তর, ক্যান্টন বন্দর। প্রশ্ন 13, এশিয়ার এই দেশটি বহির্বিশ্বে রুদ্ধ দ্বার দেশ নামে পরিচিত ছিল। বহুদিন ধরে এই দেশ বাইরের দেশগুলি থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রেখেছিল। এশিয়ার বিভিন্ন দেশে শিল্প বিপ্লব শুরু হলে উদ্বৃত্ত পণ্য সামগ্রী বিক্রয়ের জন্য নতুন নতুন বাজারের চাহিদা দেখা দেয়। ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, রাশিয়ার মতো দেশগুলি এই দেশকে মুক্ত দ্বার দেশে পরিণত করে। প্রথম দিকে বাধা পেলেও পরে বল প্রয়োগের মধ্য দিয়ে ইউরোপের দেশগুলি এই দেশটিকে তরমুজের মতো টুকরো টুকরো করে নিজেদের মধ্যে ভাগ বাঁটোয়ারা করে নেয়। এই দেশটির নাম কি? উত্তর, চীন। 14, এশিয়া, আফ্রিকা এবং নতুন বিশ্ব অর্থাৎ আমেরিকায় ইউরোপের বিভিন্ন দেশ উপনিবেশ গড়ে তুলেছিল। এই দেশগুলির মধ্যে অন্যতম ছিল স্পেন, পর্তুগাল, ইংল্যান্ড, ফ্রান্স, হল্যান্ড, ইটালি, রাশিয়া প্রভৃতি। ইউরোপীয় শক্তিগুলি ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠার পর উপনিবেশগুলির অর্থ ও সম্পদ শোষণ করে নিজেদের দেশে চালান করে। এই ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠার কয়েকটি সুদূর প্রসারী ফলাফল ও তাৎপর্য ছিল। উত্তর, রাজনৈতিক পরাধীনতা, আর্থিক শোষণ, সামাজিক বৈষম্য। উত্তর, রাজনৈতিক পরাধীনতা, আর্থিক শোষণ, সামাজিক বৈষম্য, সামুদ্রিক বাণিজ্যের প্রসার। পৃষ্ঠা 243। নম্বর তুলতে চোখ থাকুক এই পাতাতে। সময় সারণী, সময়কাল খ্রিস্টাব্দে, ঘটনা দুটি কলমে পাশাপাশি লেখা আছে। 1498 ভাস্কো দা গামার কালিকট বন্দরে পদার্পণ। 1500 খ্রিস্টাব্দ পর্তুগিজ নাবিক পেড্রো কেব্রাল দক্ষিণ আমেরিকার ব্রাজিলে পদার্পণ। 1600 খ্রিস্টাব্দ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠা হয়। 1602 খ্রিস্টাব্দ ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠা হয়। 1608 খ্রিস্টাব্দ কুইবেকে ফরাসি উপনিবেশ স্থাপন। 1733 খ্রিস্টাব্দ জন কে এর উড়ন্ত মাকু আবিষ্কার। 1756 থেকে 63 ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ। 23 জুন 1757 পলাশির যুদ্ধ ও সিরাজের পরাজয়। 1764 বক্সারের যুদ্ধ। 1765 কোম্পানির দেওয়ানি লাভ। 1772 থেকে 77 পাঁচশালা বন্দোবস্ত প্রচলন। 1773 রেগুলেটিং অ্যাক্ট প্রচলন। 1776 অ্যাডাম স্মিথ কর্তৃক তার ওয়েলথ অফ নেশনস গ্রন্থে মার্কেন্টাইলবাদ কথাটির প্রথম ব্যবহার। 1777 থেকে 1789 একশালা বন্দোবস্ত প্রচলন। 1783 আমেরিকার স্বাধীনতা লাভ। 1784 পিটের ভারত শাসন আইন প্রচলন। 1790 10 শালা বন্দোবস্ত প্রচলন। 1767 থেকে 69 প্রথম ইঙ্গো মহীশূর যুদ্ধ। 1775 থেকে 82 প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ।
1780 থেকে 84 দ্বিতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ, 1790 থেকে 92 তৃতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ, 1765 থেকে 72 দ্বৈত শাসন ব্যবস্থা, 1793 চিরস্থায়ী বন্দোবস্ত প্রচলন, 1774 সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা, প্রথম বিচারপতি স্যার এলিজা ইম্পে, 1783 আমেরিকার স্বাধীনতা লাভ, 1759 বিদারার যুদ্ধ, 1746 থেকে 48 কর্ণাটকের প্রথম যুদ্ধ, 1749 থেকে 54 কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধ, 1756 থেকে 63 কর্ণাটকের তৃতীয় যুদ্ধ, 1803 থেকে 1805 দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ, 1817 থেকে 1819 তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ, 1820 রায়তওয়ারি বন্দোবস্ত। পৃষ্ঠা 244। সময়কাল খ্রিস্টাব্দ। ঘটনা 1822 মহল ওয়ারি বন্দোবস্ত, 1824 ব্রাজিলের পর্তুগালের অধীনতা থেকে মুক্তি ভাইয়াচারি বন্দোবস্ত, 1853 লর্ড ডালহাউসি কর্তৃক ভারতে রেলপথের সূচনা, 1854 মার্কিন সেনাপতি কমোডোর ম্যাথিউ পেরি কর্তৃক 7টি যুদ্ধজাহাজ নিয়ে জাপানের ইয়োডো বন্দরে পদার্পণ, 1839 থেকে 42 ইংল্যান্ড ও চীনের মধ্যে প্রথম আফিমের যুদ্ধ, 1884 থেকে 85 কঙ্গো ফ্রি স্টেট গঠন, 1893 মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক হাওয়াই দ্বীপপুঞ্জ দখল, 1899 মার্কিন পররাষ্ট্র সচিব জন হে এর মুক্ত দ্বার নীতি ঘোষণা, 1904 থেকে 1905 রুশ জাপান যুদ্ধ, 1916 লেনিনের কোট সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর আনকোট গ্রন্থ প্রকাশ, 1494 পর্তুগাল ও স্পেনের মধ্যে টরোডিসিল্লাস এর চুক্তি, 1802 ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যে অ্যামিয়েন্সের সন্ধি, 1816 ইংল্যান্ড ও নেপালের মধ্যে সগৌলির সন্ধি, 1826 ইংল্যান্ড ও ব্রহ্মদেশের মধ্যে ইয়ান্দাবুর সন্ধি, 1842 ইংল্যান্ড ও চীনের মধ্যে নানকিং এর সন্ধি, 1854 জাপান ও আমেরিকার মধ্যে কানাগাওয়ার সন্ধি, 1858 ইংল্যান্ড ফ্রান্স ও চীনের মধ্যে তিয়েনসিন এর সন্ধি, 1879 ইংল্যান্ড ও আফগানিস্তানের মধ্যে গন্ডোমাকের সন্ধি, 1895 জাপান ও চীনের মধ্যে শিমোনোসেকির সন্ধি, 1823 সর্বপ্রথম চা গাছ আবিষ্কার করেন রবার্ট ব্রুস, 1855 রিসরায় ভারতের প্রথম পাটকল স্থাপন, বন্ধনী শুরু জর্জ অকল্যান্ড, বন্ধনী শেষ, 1820 পোর্টোনোভোতে প্রথম লোহা ও ইস্পাত কারখানা স্থাপন, 1814 রানীগঞ্জে সর্বপ্রথম কয়লা খনি আবিষ্কার, 1854 দ্বিতীয় রেলপথ হাওড়া থেকে হুগলি চালু হয়, 1858 ভারত শাসন আইন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ও ব্রিটিশ রাজের সূচনা।